হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিপি এবং কেপি এর বিভিন্ন এক্সাম লাইক কনস্টেবল, এসআইতে আসা জেনারেল সায়েন্সের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ডিসকাস করব। এর আগে একটি ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে 20 পর্যন্ত ডিসকাস করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আর এই ভিডিওর পিডিএফটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে যে কোশ্চেন্সগুলো আমরা ডিসকাস করব সেগুলি শুধুমাত্র এই দুটো এক্সামই নয়, পিএসসির আগামী এক্সামস লাইক ফুড এসআই, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস প্রত্যেকটি পরীক্ষার জন্যই কাজে লাগবে। তো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো, আর কিছু এক্সট্রা ইনফরমেশন আমি প্রত্যেকটা কোশ্চেনের সাথে বলে দেবো, সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1 দেখো, বলেছে ডিএনএ যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্সে ও চেস যে ভাইরাসটি ব্যবহার করেছিলেন সেটি হলো। তো দেখো এই 4টি অপশনের মধ্যে এর সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজ তোমরা দেখতেই পাচ্ছ, এটি হলো এক ধরনের ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ নিজে একটা ভাইরাস যেটি ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে। তাহলে আমরা বলতে পারি এই ব্যাকটেরিওফাজ কী হবে? একটি উপকারী ভাইরাস হবে। ওকে, একটি উপকারী ভাইরাস হবে। এবার এখানে মনে রাখবা যে আমাদের আরেকটু কিছু ইনফরমেশন দেখতে হবে পরীক্ষার পারপাসে, যে ডিএনএ অ্যাকচুয়ালি কী হয়। দেখো, ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি লিখে দিই এই জিনিসটা, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, অ্যাসিড। এবং মনে রাখবা এই ডিএনএ হলো বংশগতির বাহক, কারণ এতে পিতামাতার কাছ থেকে তাদের সন্তানদের কাছে পাঠানো জেনেটিক তথ্য আছে। ওকে, আর মনে রাখবা একটা পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট, এই ডিএনএ হলো দীর্ঘ ডাবল স্ট্যান্ডার্ড অণু, যার মধ্যে 4 ধরনের নাইট্রোজিনিয়াস বেস থাকে। ঠিক আছে, 4 ধরনের নাইট্রোজিনিয়াস বেস থাকে, যাদের নামগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট। সেই নামগুলো মনে রাখবা: অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন আর আরেকটা হচ্ছে থায়ামাইন। ওকে, এই 4টি নাইট্রোজিনিয়াস বেস এটা ডিএনএর মধ্যে আছে, এটা মনে রাখবা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 22, নিচের কোনটি উপচুম্বকীয় মানে প্যারাম্যাগনেটিক? দেখো, মনে রাখবা ম্যাগনেটিক মেটেরিয়ালগুলো 3 ধরনের হয়, একটা ডায়াম্যাগনেটিক, একটা প্যারাম্যাগনেটিক, একটা ফেরোম্যাগনেটিক। তো দেখো, ডায়াম্যাগনেটিকের প্রথমে সংজ্ঞাটা দেখে নাও, যে সব পদার্থসমূহ চৌম্বক দ্বারা দুর্বলভাবে আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক। ওকে, তাহলে এরা হচ্ছে দুর্বলভাবে আকৃষ্ট হবে, আর যারা প্রবলভাবে আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। আর যারা হচ্ছে বিকর্ষণ করে, ঠিক আছে, এখানে হচ্ছে রিপেল হয়, বিকর্ষণ হয় দুর্বলভাবে, তাদেরকে আমরা বলি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। এবার মনে রাখবা এই প্যারাম্যাগনেটিকের যদি উদাহরণ বলো, উদাহরণগুলি হবে অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি। ওকে, তারপরে তোমরা নিতে পারো টাংস্টেন, টাইটানিয়াম, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিকের উদাহরণ। এবার এখানে কোশ্চেনের যে অপশনসগুলো আছে তার মধ্যে মনে রাখবা অক্সিজেন, ঠিক আছে, O2 হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। কিন্তু তারপরে যে এগুলো দেওয়া আছে, যে ফ্লুরিন, তারপরে নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো সবগুলো কী মেটেরিয়াল? এই সবগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। এবার পরীক্ষার পারপাসে আরেকটা জিনিস মনে রাখতে পারো, ডায়াম্যাগনেটিকের কিছু উদাহরণ আরও, যেমন হচ্ছে কপার, জিঙ্ক, সিলভার, তারপরে গোল্ড, ওকে, তারপর জল, এইগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিকের কিছু উদাহরণ। আর ফেরোম্যাগনেটিকের উদাহরণ কী কী হবে? আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিকের উদাহরণ হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 23, স্ট্রেপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবনাশক, এর উৎস হলো, এখানে 4টি অপশান দেওয়া আছে, তো মনে রাখবা এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া। অ্যাকচুয়ালি স্ট্রেপ্টোমাইসিনটা কী হয়? এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হবে। ওকে, এটা মনে রাখবা। কোশ্চেন নাম্বার 24-এ চলে যাই। বলেছে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাগুলির মধ্যে মস্তিষ্কের সবচেয়ে কাছে কি থাকে? পিয়া ম্যাটার না আর্কানয়েড ম্যাটার, বা তোমার ডুরা ম্যাটার বা মেনিনজাইটিস। মনে রাখবা যে এই মেনিনজাইটিস যে কথাটা বলা হয়েছে, মেনিনজাইটিস মানে
হচ্ছে আমাদের মস্তিষ্কের 3টা লেয়ার অফ মেমোরি, যেটা ব্রেনকে আর স্পাইনাল কর্ডকে কভার করে। তার মানে এই মেনিনজাইটিসেরই 3টা পার্ট হচ্ছে পিয়া ম্যাটার, আর্কানয়েড আর ডুরা ম্যাটার। তাহলে মনে রাখবা, এটা যদি আমাদের মস্তিষ্ক হয়, এই পোর্শনটা আমাদের মস্তিষ্ক আমি লাল রং দিয়ে করেছি, তাহলে সব থেকে পাশে এইটা হবে পিয়া ম্যাটার, তারপরে আর্কানয়েড, তারপর হচ্ছে ডুরা ম্যাটার সব থেকে বাইরে হবে। তাহলে এর অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে পিয়া ম্যাটার। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 25 বলেছে যে নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড বলা হয় একে। ওকে, এবার মনে রাখবো এটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে। এবং বাকি যে অ্যান্সারগুলি দেওয়া আছে, যেমন KMnO4 হোক, K2Cr2O7 হোক, এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক পদার্থ, এটিও অক্সিডাইজিং এজেন্ট। K2Cr2O7 এটাও অক্সিডাইজিং এজেন্ট, আর BaO2 এটাও একটি অক্সিডাইজিং এজেন্ট, শুধুমাত্র মানে জারক এজেন্ট। ঠিক আছে, পদার্থ শুধুমাত্র H2O2 আছে, যেটা জারক আর বিজারক উভয় পদার্থ হিসেবে ইউজ হয়। এবার প্রথমে একটু দেখে নিই জারক ও বিজারক পদার্থ বলতে আমরা কী বুঝি। দেখো, যখন কোনো পরমাণু, অণু বা আয়ন নিজে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে। ওকে, তার মানে এই সব যে পদার্থরা নিজে ইলেকট্রন গ্রহণ করবে তাদের আমরা জারক পদার্থ বলি। আর জারক পদার্থ সবসময় কী করবে, অন্য পদার্থকে জারিত করবে। ওকে, আচ্ছা, সাধারণত অধাতু সমূহগুলো জারক পদার্থ হিসাবে কাজ করে। এবার বিজারক পদার্থ ঠিক তার উল্টো হবে, যখন কোনো পরমাণু, মূলক বা আয়ন কী করে, ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে ইলেকট্রন ত্যাগ করলে সে নিজে বিজারক পদার্থ, কিন্তু অন্য পদার্থকে সে কী করে, নিজে বিজারক হচ্ছে, অন্য পদার্থকে জারিত করছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মনে রাখবো, ধাতু সমূহ সবসময় বিজারক পদার্থ হিসেবে কাজ করে। তাহলে জারক পদার্থ নিজে কি করছে, নিজে ইলেকট্রন গ্রহণ করছে, আর বিজারক পদার্থ সে নিজে ইলেকট্রন কি করে, ত্যাগ করে। বোঝা গেল? আচ্ছা, এবার একটু পরীক্ষার জন্য আরেকটা পয়েন্ট একটু মনে রাখবা, জারক আর বিজারকের হিসাবে কাজ করে এরকম আরও কয়েকটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি, যে হচ্ছে লিখে নিতে পারো তোমরা। এটা হচ্ছে H2O মানে ওয়াটার, HNO2, SO2 আর O3, এই পদার্থগুলো জারক ও বিজারক উভয় পদার্থ রূপে কাজ করে। এগুলো একটু পরীক্ষার পারপাসে তোমরা মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন বলি, কোশ্চেন নাম্বার 26। রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? দেখো, মনে রাখবা, নিউটন কটা গতিসূত্র দিয়েছিলেন? নিউটনের 3টি গতিসূত্র ছিল, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয়। তো দেখো, এখানে উত্তরটি হবে তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র কি বলে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে যখন রকেট উপরের দিকে যাবে, তখন রকেটের মধ্যে কি থাকে, জ্বালানি থাকে, এবং সেই কেমিক্যাল রিয়াকশনের ফলে কি হয়, রকেটের এখান থেকে নিচের দিকে কি হয়, গরম গ্যাস এই নিচের নজল দিয়ে প্রচণ্ড বেগে বেরিয়ে আসে। ওকে, এবং তার মানে কি, নিচের দিকে একটা ফোর্স লাগছে গ্যাসেসের উপরে, এটিকে আমরা বলি ক্রিয়া বা অ্যাকশন। এটা হবে আমাদের ক্রিয়া। এবং এবার আমি কি বললাম, প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে গ্যাস, এ কী করবে, রকেটের উপরে উল্টা ডিরেকশনে একটা ফোর্স লাগাবে, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বা কি বলি, প্রতিক্রিয়া বল বলি। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বলের জন্যই রকেট উপরের দিকে মুভ করে। বোঝা গেল? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কী হয়, দুটো আলাদা আলাদা বস্তুর উপরে অ্যাপ্লিকেবল হয়। এবার এটা তো গেল রকেটের কার্যনীতি তৃতীয় গতিসূত্রের উপরে বেস করে। এবার তৃতীয় গতিসূত্রের উপরে বেস করে আরও কিছু কিছু প্রয়োগ আছে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন বন্দুকের পশ্চাৎ সরণ। ঠিক আছে, তার মানে আমরা যখন বন্দুক থেকে, ধরো এটা বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয়, তখন বন্দুক কী হয়, একটু স্লাইটলি পিছনের দিকে সরে আসে। তাহলে এটাও হচ্ছে কিসের উদাহরণ হবে, ক্রিয়া প্রতিক্রিয়ারই একটি প্রয়োগ আমরা বলতে পারি। রকেটের গতি তো বলাই হলো, সাঁতার কাটা, কুয়ো থেকে জল তোলার সময় যদি দড়ি ছিঁড়ে যায়, মানে এগুলো সব কিছু হচ্ছে, মানে নৌকোর থেকে যখন নামার চেষ্টা নামে কেউ, তখন নৌকো কী হয়, একটু পিছনের দিকে সরে যায়। তাহলে এগুলো সবগুলো ক্রিয়া আর প্রতিক্রিয়া আর দুটোই বর্তমান। তার মানে এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভরশীল। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 27 বলেছে, কোনো পদার্থের তুল্যাঙ্ক ভর E, পারমাণবিক ভর M আর যোজ্যতা N এর মধ্যে সম্পর্কিত। এতে মনে রাখবা, তুল্যাঙ্ক ভর যদি E হয়, তাহলে E = কী হবে, পারমাণবিক ভর বাই হচ্ছে তার যোজ্যতা। দেখো, পারমাণবিক ভর বলতে কী বোঝায়, আমরা জানি একটি পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে।
তাহলে এই প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে আমরা বস্তুর পারমাণবিক ভর বলতে পারি। যেমন ধরো ফ্লুরিনে কটা আছে? 9টা প্রোটন, 10টা নিউট্রন, তাহলে ফ্লুরিনের পারমাণবিক ভর 9 AMU। AMU ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, আচ্ছা, এটা হলো পারমাণবিক ভর, পারমাণবিক ভর। এবার যোজ্যতা কাকে বলে? যোজ্যতা হচ্ছে কোনো মৌলের যদি ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করি, তাহলে তার সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকেই আমরা ওই মৌলের যোজ্যতা বলি। ধরো আমরা সোডিয়াম বলছি, সোডিয়ামের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? 11। এবার সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস তোমরা লক্ষ্য করো তাহলে হবে 2, 8 আর 1। তাহলে লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে বিজোড় সংখ্যক, মানে কতগুলো আছে? 1টি। তাহলে সোডিয়ামের যোজ্যতা কী হবে? 1 হবে। সোডিয়ামের যোজ্যতা কী হবে? 1 হবে। বোঝা গেল? তাহলে এইখানে অ্যান্সারটা কী হবে? BE = M/N। নেক্সট কোশ্চেন দেখি। এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই প্রকার কোষ বিভাজন সংগঠিত হয় কিসে? শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, বৃক্কে, এটসেট্রা। দেখো, প্রথমে তোমাদেরকে জানতে হবে কোষ বিভাজন কি। দেখো, কোষ বিভাজন হচ্ছে যখন একটি কোষ থেকে দুটো ভেঙে দুটো কোষ আমরা পাবো, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি ডটার নিউক্লিয়াই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোষ বিভাজন। এবার এই কোষ বিভাজন দু রকমের হয়, একটা মাইটোসিস, একটা মিওসিস। দেখো, মাইটোসিস প্রক্রিয়াতে কি হয়? মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মাতৃকোষ, ধরো এটা হচ্ছে মাতৃকোষ, এটা মাতৃকোষ। মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই মাইটোসিস বলে। তাহলে এখানে যদি মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়ে থাকে, তাহলে যে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, ডটার নিউক্লিয়াস, তাতে সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে। কত থাকবে? সেম সংখ্যক। এটাতে 2n থাকলে এটাতেও 2n থাকবে, আর দুটো তৈরি হচ্ছে ডটার সেল। ওকে, এবার মিওসিসটা কী হবে? এই প্রক্রিয়ায় ধরো এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 2n। এখানে নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হবে এবং দুবার বিভাজিত হয়ে ফাইনালি চারটি অপত্য চারটি কী করবে? অপত্য কোষ সৃষ্টি করবে, ঠিক আছে, যেখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এটাকে আমরা বলি মিওসিস। দেখো, এখানে মাতৃকোষের সংখ্যা কত আছে ক্রোমোজোমের? 2n, কিন্তু এখানে প্রথমবার বিভাজনে হলো 1n, তারপরে বিভাজনে আবার সেম সংখ্যক থাকলো। তার মানে ফাইনালি যদি আমি দেখি যে একটা মাতৃকোষ থেকে আমার কটা ডটার নিউক্লিয়াস হচ্ছে? 4টে, আর তার প্রত্যেকটার মধ্যে কি আছে? ক্রোমোজোমের সংখ্যা 2n থেকে n হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে। এটাকে আমরা বলি হচ্ছে মায়োসিস প্রক্রিয়া। আর মনে রাখবা, এইগুলো প্রক্রিয়া কোথায় হয়? শুক্রাশয় আর ডিম্বাশয়ে হয়। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 29। নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ? তো দেখো, জৈব রসায়নে অ্যালকেন, যাকে আমরা কি বলি? প্যারাফিন, প্যারাফিন। এই অ্যালকেন বা প্যারাফিন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অ্যালকেনটা কি হবে? একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। ওকে, আচ্ছা, কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বন, একে প্যারাফিন কেন বলা হচ্ছে? কারণ এটি সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আচ্ছা, হাইড্রোকার্বন কথাটার মানেটা হচ্ছে আবার এখানে এই অর্গ্যানিক যে মলিকিউলগুলো আছে এগুলোর মধ্যে হাইড্রোজেন থাকবে আর হচ্ছে অক্সিজেন, কার্বন থাকবে, হাইড্রোজেন আর হচ্ছে কার্বন দিয়ে মেনলি থাকবে। ওকে, এবার দেখো, তাহলে এবার মনে রাখবা যে অ্যালকেন কী হয়? এই অ্যালকেনটা হচ্ছে মনে রাখবা হাইড্রোজেন আর কার্বন পরমাণু দ্বারা গঠিত একক বন্ধনে এখানে কার্বন আর হাইড্রোজেনগুলো আবদ্ধ থাকে। ওকে, তারা ছবিতে বুঝতেই পারছো এটা অ্যালকেন। এটা দেখো, নর্মালি জৈব রসায়নে আমরা কি পাই? 3 ধরনের আমরা হচ্ছে এটাকে ভাগ করি, একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেনের যদি আমরা রাসায়নিক সংকেত দেখি তাহলে এটা হচ্ছে CnH2n+2 হয়। অ্যালকিন কী হয়? CnH2n। আর অ্যালকাইন কী হয়? CnH2n+2 হয়। তাহলে এবার মনে রাখবা, এখানে সবসময় ধরো এটা কার্বন, এটা কার্বন, ঠিক আছে, এগুলো কী হয়? হাইড্রোজেন হয়। এই লালগুলো সব হাইড্রোজেন আর নীলগুলো ধরো কার্বন, এখানেও তাই। তাহলে এখানে কার্বন কার্বনের মধ্যে কটা বন্ধন আছে? শুধুমাত্র একটি বন্ধন আছে, তাই না? একটা বন্ড আছে। এখানে কটা বন্ড আছে? 2টা বন্ড আছে, 2টি বন্ধন। আর এখানে কটা বন্ড আছে? 1, 2, 3, তাহলে 3টি বন্ড আছে। ওকে, তাহলে এইভাবেই আমরা অ্যালকিন আর অ্যালকাইনকে পার্থক্য করে থাকি। এবার ধরো এখানে এবার তোমাদেরকে দেখতে হবে এখানে কোনটা অ্যালকিন হচ্ছে। দেখো 5, তাহলে এটা যদি n হয়, এটা 2n+2, তাহলে 5 2 10 +2 হওয়া উচিত ছিল, তাহলে এটা তো অ্যালকেন হচ্ছে না।
এখানে কি 7, 7 দুগুলো 14 প্লাস 2, তাহলে কি হবে এর অ্যান্সার? C7H16। তাহলে এটা হতে পারে, এটা দেখি। তাহলে 10 দুগুলো কী হওয়া উচিত ছিল? 20, 10 দুগুলো 20 আর হচ্ছে প্লাস 2, তার মানে তোমার 22, কিন্তু এখানে 30 আছে, হবে না। 6 দুগুলো কী হবে? 12, 12-র সাথে 2 যোগ করতে হবে, তাহলে 14, তাহলে এখানে তো 18 আছে, তাহলে সঠিক উত্তর কী হচ্ছে? C7H16। তার মানে তোমরা প্রত্যেকটা এই ফর্মুলা আমরা একটু মনে রাখবা, তাহলেই তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। তাহলে কী করবা তোমরা বলো তো? যে ধরো এটা অ্যালকেন আছে কিনা জিজ্ঞেস করছে, তাহলে C7 তো এটা আছে C7H16 এরকম আছে, তাহলে N এর জায়গায় 7 বসাবা, তারপরে দেখবা 2n+2 কত হয়। যদি 2n+2 16 হয়ে যায় তাহলে ভাববা এটি অ্যান্সার হবে, যদি এটা না হয় তাহলে অন্য কোনো দেখবা। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় এটা রিপিট হয়। তো কি বলেছে? আলোকবর্ষ কিসের একক? দেখো আলোকবর্ষ হবে দূরত্ব মাপার একক। ওকে, দেখো কি হচ্ছে আলোকবর্ষ সংজ্ঞাটা দেখে নাও। আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে ভ্যাকিউমে সেটাকে আমরা বলি 1 আলোকবর্ষ, তার মানে এটা দূরত্ব মাপার একক। এবার আলোর বেগ আমরা ভ্যাকিউমে কি জানি? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কি হয়? আলোর শূন্যমাধ্যমে বেগ, তাই না? আলোর বেগ এটা। তাহলে এই ভেলোসিটি নিয়ে ও 1 বছরে যত দূরত্ব যাবে সেই ডিস্টেন্সটাকে আমরা বলি আলোকবর্ষ। তাহলে এর উত্তর কত হবে যদি মিটারে কনভার্ট করি? তাহলে 1 লাইট ইয়ার মনে রাখবা, 1 আলোকবর্ষ = 9.46 × 10⁻15 মিটার। এই ভ্যালুটাও তোমরা একটু মনে রাখবা। এবার দেখো এই যে এককগুলো আছে খুবই বড় বড় ডিস্টেন্স মাপে, তার মানে তোমার পৃথিবী থেকে অন্য কোনো গ্রহ বা নক্ষত্র এদের দূরত্ব মাপতে এই এককগুলি ব্যবহার করা হয়। এখানে মিটার, কিলোমিটার এগুলো এককগুলো ইউজ করা হয় না। এখানে আমরা লাইট ইয়ার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা পারসেক এই এককগুলো ব্যবহার করি। তো এবার পরবর্তী একক দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটার হচ্ছে সংজ্ঞা কী হবে? যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব, ঠিক আছে, সান অ্যান্ড আর্থের মধ্যে যে অ্যাভারেজ ডিস্টেন্সটা আছে, অ্যাভারেজ ডিস্টেন্স, সেটাকেই আমরা বলি হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তার ভ্যালু কত? 1.5 × 10⁻11 মিটার। আর পারসেক এটা সব থেকে বড়ো, তিনটার মধ্যে পারসেকটা সব থেকে বড়ো হয়। 1 পারসেক কত হয় তোমরা মনে রাখবা একটু, ভ্যালুটা 3.08 × 10⁻16 মিটার। আর এই ভ্যালুটাও একটু মনে রাখবা, 1 পারসেক = 3.26 লাইট ইয়ার হয়। এই ভ্যালুটা তোমরা একটু মনে রাখবা। তাহলে তোমরা মনে রাখবা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক এগুলো দূরত্ব মাপার একক। নেক্সট কোশ্চেন, ভারী জল হলো বারবার পাতন দ্বারা তৈরি জল, না নর্মাল ওয়াটারকে বলি, না 4°C উষ্ণতার জলকে বলি, না D2O-কে বলি? তো মনে রাখবো ভারী জল হচ্ছে অ্যান্সার হচ্ছে D2O। D2O-কে আমরা ভারী জল বা হেভি ওয়াটার বলি। D2O-র নাম কি? D2O হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, ঠিক আছে, ডিউটেরিয়াম অক্সাইড। অ্যাকচুয়ালি তোমরা জানো যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। একটা হচ্ছে তো হাইড্রোজেন, ঠিক আছে, 1 হয়, তারেকটা হচ্ছে ডিউটেরিয়াম, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, আর আরেকটা হচ্ছে ট্রিটিয়াম। এবার মনে রাখবা যখন জল আর অক্সিজেন মেলে তখন হচ্ছে ওয়াটার হয় H2O, ঠিক আছে। এই হাইড্রোজেনে তোমরা জানো একটা মাত্র প্রোটন থাকে আর নিউট্রন থাকে না। ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনই একটা আইসোটোপ যার মধ্যে একটা প্রোটন আর একটা নিউট্রন থাকে। ওকে, তাহলে এই ডিউটেরিয়াম আর অক্সিজেনের যে কম্বিনেশন সেটাকে আমরা কি বলি? D2O বা হেভি ওয়াটার। আর ট্রিটিয়ামে মনে রাখবা এটাতে একটা প্রোটন আর 2টো নিউট্রন থাকে। বোঝা গেল এই D2O। এবার D2টা কোথায় ইউজ হয়? এটাকে আমরা অ্যাজ এ মডারেটর হিসাবে ইউজ করি। কি হিসাবে? মডারেটর হিসাবে। কিছু নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এগুলো হচ্ছে ইউজ করা হয়। এর ইউজটাও একটু মনে রাখবা। ওকে, এবার দেখো এটা তো জল, মনে রাখবা 4°C উষ্ণতার জল। তোমরা শুধু এতটুকুনি মনে রাখতে পারো যে 4°C উষ্ণতার জলের ঘনত্ব কী হয়? সর্বাধিক হয়, ঘনত্ব সর্বাধিক হয়। ওকে, আর এর ভ্যালু হয় 1 g/cm3। নেক্সট কোশ্চেন, অ্যালুমিনিয়াম সংগৃহীত হয় ড্যাশ থেকে? দেখো অ্যালুমিনিয়াম এর কোথা থেকে পাওয়া যায়? এটা এর ওর কি? ওর হচ্ছে বক্সাইট, মানে যেখান থেকে আমরা এই মেটালটাকে কমার্শিয়ালি ফিজিবল ওয়েতে এক্সট্র্যাক্ট করতে পারবো, বের করতে পারবো। তার মানে এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর গেল। এবার পরীক্ষার জন্য বাকিগুলো একটু দেখে নাও। অ্যালুমিনিয়ামের একটা তো হলো বক্সাইট, আর একটা হচ্ছে কাউলিয়ানাইট। আর আয়রনের মনে রাখবো এই যে হেমাটাইট, অ্যান্থ্রাসাইট যা আছে, এই ম্যাগনেটাইট, সিডেরাইটটা একটু মনে রাখবা, এগুলো সবগুলো আয়রনের ওর। কপারের ওরের মধ্যে তোমরা মনে রাখতে পারো ম্যালাসাইট,
তারপর হচ্ছে কিউপ্রাইট, এগুলো মনে রাখতে পারো। জিঙ্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্যানামাইন বা জিঙ্ক ব্লেন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে জিঙ্কের কিছু ওর। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলছি নিচে পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী? দেখো এগুলোর মধ্যে কোনটা পরিবাহী? গ্রাফাইট। দেখো প্রথমে তোমাদেরকে বুঝতে হবে পরিবাহী আর পরিবাহী বা অপরিবাহী কী হয়। পরিবাহী হচ্ছে এমন পদার্থ যাদের মধ্যে ইজি বিদ্যুৎ চলাচল করতে পারে, যেমন তামা, লোহা, অ্যালুমিনিয়াম, তারপরে যে রূপা, ঠিক আছে, এগুলো সব হচ্ছে পরিবাহী হচ্ছে। আর ঠিক তার উল্টাটা অপরিবাহী কী হয়? যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, যেমন হচ্ছে কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার, এই যে এগুলো হচ্ছে কি পরিবাহী বা অপরিবাহী। আর এখানে সোনা, এই যে রূপা, এগুলো কি সব হচ্ছে আমার তড়িৎ পরিবাহী হবে। বোঝা গেল? আরেকটা ধরনের পদার্থ পাওয়া যায় যেটাকে আমরা কি বলি? অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী। তো অর্ধ পরিবাহীগুলো কী কী? যার মধ্যে দিয়ে বিদ্যুৎ আংশিক পরিমাণে পরিবহন ক্ষমতা, যার পরিবহন ক্ষমতা আংশিক আছে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা। এর উদাহরণ হিসেবে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি নিতে পারো। তাহলে এবার এদের মধ্যে এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে কি অ্যান্সার হবে? অ্যান্সারটা মনে রাখবা হবে গ্রাফাইট। নেক্সট কোশ্চেন 34, জীবদেহের ক্ষেত্রে নিম্নোক্ত এর মধ্যে কোনটি অনুপুষ্টিদায়ক নয়? তো মনে রাখবা এর সঠিক উত্তর হবে সি, লেবু। এবার লেবু থেকে তোমরা না আরেকটা জিনিস মনে রাখতে পারো যে লেবুতে কি অ্যাসিড থাকে। তোমার একবার লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। এটা একটু মনে রাখতে পারো, এক্সট্রা ইনফরমেশন এটা চলে আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছেন 35, নিম্নলিখিত কোনটি জৈব সার? তো এখানে অপশনসগুলোর মধ্যে মনে রাখবা আনসার হবে রাইজোবিয়াম। তো তোমরা এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি যে রাইজোবিয়াম কি থাকে? সিম্ব গোত্রীয় উদ্ভিদ, মানে লেগুমিনাস যে প্ল্যান্টগুলো আছে, ঠিক আছে, সেই লেগুমিনাস প্ল্যান্টে যে রুটের মধ্যে মূলের যে নডিউলসগুলো আছে সেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। আর এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে বায়ু থেকে নাইট্রোজেনকে নিয়ে এই নাইট্রোজেনকে কনভার্ট করে এরা গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে, ঠিক আছে, যাতে গাছের কী হয়? নাইট্রোজেনের চাহিদা দূর হয়ে যায়। আর তোমরা জানো নাইট্রোজেন যে কোনো উদ্ভিদ হোক বা প্রাণী হোক সবার ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরা সরাসরি উদ্ভিদ তো এয়ার থেকে নাইট্রোজেন নিতে পারে না, বায়ুমণ্ডল থেকে, তাই জন্য এখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হেল্প করে। তাহলে এখানে গাছ মানে উদ্ভিদ আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একটা সিম্বায়োসিস রিলেশনশিপে থাকে, মানে যেখানে গাছ না ব্যাকটেরিয়াটাকে হেল্প করবে, ঠিক আছে, আর ব্যাকটেরিয়া গাছকে হেল্প করবে। বোঝা গেল? আচ্ছা, তার মানে এটা কি একটা ফার্টিলাইজার, সার হিসেবে ইউজ হয়, কারণ মাটিতে যে নাইট্রোজেনের চাহিদা আছে সেটাকে পূরণ করছে, তাই না? তো এরকম আরও কতগুলি জৈব সার আছে যাদের নাম তোমরা একটু মনে রাখতে পারো, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজোব্যাক্টার। এটু একটা জৈব ব্যাকটেরিয়া। আরেকটার নাম তোমরা পরীক্ষার পারপাসে মনে রাখতে পারো অ্যাজোস্পিরিলাম, এইটাও মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 36, পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত হয় তা হলো কি বলেছে? প্লাজমা, তরল, কঠিন আর হচ্ছে গ্যাস। তো দেখো তোমরা জানো পদার্থের কটা অবস্থা? পদার্থের হচ্ছে আমরা নর্মালি তো 3টা বলি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 5 স্টেটস অফ ম্যাটার রয়েছে। তো 5 স্টেটসের মধ্যে প্রথম স্টেট আমরা জানি যেটা হচ্ছে কি কঠিন, সলিড, তারপরে লিকুইড আর গ্যাসীয় মানে গ্যাস, এগুলো তো আমরা জানেন, তাই না? 4th স্টেট হচ্ছে কি হয়? প্লাজমা হয়। 4th স্টেটটা প্লাজমা হয়। আর আরেকটা 5th স্টেট আছে, তোমরা একটু মনে রাখবা, যেটাকে বলা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেন্সেট। 5th স্টেট হচ্ছে বোস-আইনস্টাইন কনডেন্সেট। এবার দেখো মনে রাখবা এই 5টার মধ্যে তোমার আয়নিত হয় কোনটা অবস্থাটা সম্পূর্ণ হবে? সেটা হচ্ছে প্লাজমা হয়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে? দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় কি? এখানে মনে রাখবে উদাহরণটা হবে ইমালশন। তো এখানে একটু চার্টের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এরকম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবা যে দুধের মধ্যে কি থাকে, যেহেতু দুধ ইমালশন তো বুঝতে পারছো, এখানে দেখো দুধের মধ্যে কি থাকে? লিকুইড আর লিকুইডের মিশ্রণ থাকে, মানে এখানে সলিউটটাও লিকুইড হয় আর সলভেন্টটাও লিকুইড হয়। এই টাইপের মিশ্রণকে আমরা কি বলি? ইমালশন। এর উদাহরণ কি? মিল্ক বললাম, আর কি থাকবে? হেয়ার ক্রিম, ঠিক আছে, মিল্ক আর হচ্ছে হেয়ার ক্রিম। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে আরও তোমরা এখান থেকে দেখতে পারো, যেমন পেইন্ট। পেইন্ট হচ্ছে কি? এখানে সলিড আর লিকুইডের মিশ্রণ, যেটাকে আমরা কি বলি?
কী টাইপের পলার এটা? সল। জেলটা মনে রাখবা, যেমন জেলিতে কী থাকে? লিকুইড সলিডের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে সলিড হচ্ছে লিকুইড আর সলভেন্ট হচ্ছে কি? দ্রাবক হচ্ছে সলিড। তো এখানে যেটা ফর্মেশন হয় সেটা হচ্ছে জেলির ফর্মেশন হয়। তারপরে তোমরা হচ্ছে ফোম মনে রাখতে পারো, ফোমটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? যেমন হুইপড ক্রিম, ওই যে কেকের মধ্যে ক্রিম দেওয়া হয়, আইসক্রিম বানানো হয়, সেই হুইপড ক্রিমে থাকে গ্যাস, কিসের মধ্যে? দ্রবীভূত থাকে লিকুইডের মধ্যে, ঠিক আছে? তাহলে এই চারটা একটু পরীক্ষার জন্য দেখে নিও। আমি বলবো এই চারটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর আগের ভিডিওতেও আমরা এরকম একটা কোশ্চেন দেখেছিলাম, এইরকম কোশ্চেন বারবার প্রত্যেক পরীক্ষায় রিপিট হয়। কোশ্চেন নাম্বার 38 দেখি, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই ভ্যালু দেখায়? তো মনে রাখবা এর অ্যান্সারটা কী হবে? -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট যদি তোমরা ক্যালকুলেশন করো অ্যান্সার সেম হবে। তারপর সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যদি সম্পর্ক বলি, C/5 = F - 32/9 হয়। তাহলে এখানে যদি 40 বসাও, এখানে -40 আর এখানেও যদি -40 বসে ক্যালকুলেশন করো, তাহলে দেখবা ভ্যালুসগুলো মোটামুটি কী আসবে? মানে একই ভ্যালু আসবে। তাহলে এখানে দুটো টেম্পারেচারে সেম হয়। এবার তোমরা আরেকটা মনে রাখতে পারো, সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক। তো C = K - 273। তো এখানে যদি সেলসিয়াস স্কেল ধরো 16 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিন স্কেলে ওর ভ্যালু কত হবে? কেলভিনের ভ্যালু কত হবে? তাহলে এখানে বসাও, K = হয়ে যাবে 273, ঠিক আছে? তাহলে এখানে এইভাবে তোমরা হচ্ছে কনভার্সনগুলো করতে পারো যদি পরীক্ষায় আসে। এবার কোশ্চেন নাম্বার 39, পোশাকালীন মাখানো এক ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত ঘটনার জন্য। তো মনে রাখবো এখানকার উত্তর কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই এই ঘটনা দেখা যায়। দেখো, প্রতিফলন কী হয়? যখন আলোকরশ্মি একটি মাধ্যম থেকে আসে অন্য দুটো মাধ্যমের যে সেপারেশন আছে সেখানে পড়ে যদি সে দিক চেঞ্জ করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়, তাহলে বলি প্রতিফলন। আর যদি সেকেন্ড মাধ্যমে চলে আসে তাহলে সেটাকে বলি প্রতিসরণ, ঠিক আছে? কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী টাইপের বলো তো? এখানে মনে রাখবা ঘন মাধ্যম আর লঘু মাধ্যমের ব্যাপার আছে, ঠিক আছে? যেখানে ধরো ঘন মাধ্যমের থেকে যদি কোনো আলোকরশ্মি যায়, সেটি দেখা যায় যে একটি নির্দিষ্ট কোণ, ঠিক আছে, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে, সেটা দেখা যায় একটা পার্টিকুলার ভ্যালু থেকে যদি বেশি হয়, যেটা কোনো সংকট কোণ বলি, তাহলে দেখা যায় এই রশ্মিটা তোমার দ্বিতীয় মাধ্যমে পুরোপুরি এই গা ঘেঁষে চলে যায়, মানে তোমার অ্যাঙ্গেল অফ যে রিফ্র্যাকশন হয় সেটা 90 ডিগ্রি হয়ে যায়। তো দেখো মোটামুটি এটাই মনে রাখবা। এবার যদি এই কোণের ভ্যালুটা যদি আরেকটু বেশি করি, তো দেখা যায় যে এই রশ্মিটার দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এটাকে আমরা বলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো শুধু তোমরা এটা মনে রাখবা যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য যে মরুভূমির মধ্যে যে মরীচিকা দেখা যায়, সেটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। হিরে যে এত চকচক করে বা অপটিক্যাল ফাইবারে আলোকরশ্মির যে সম্প্রচার হয়, সেগুলো সবগুলো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই হয়ে থাকে। আর বিচ্ছুরণ ব্যাপারটাও একটু মনে রাখতে পারো। বিচ্ছুরণ মানে যখন কোনো যৌগিক আলোকরশ্মি তোমার বিভিন্ন বর্ণে বিভক্ত হয়, যেমন সাদা আলো যে 7টা রঙে, সাদা আলো যদি আমরা বলি 7টা রঙে বিভক্ত হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? বিচ্ছুরণ বলি। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 40, ভারতের জাতীয় উদ্ভিদ কি? বা তোমরা জানো ভারতের জাতীয় উদ্ভিদ বট। এখানে আমি বাকি কিছু লিখে দিয়েছি, বাকি যে ন্যাশনাল সিম্বলসগুলো আছে, ভারতের হচ্ছে জাতীয় ফুল, তারপর হচ্ছে এই যে তোমার যে বট করেছি পিক, এগুলো তোমরা জানো, এটা একটু দেখে রাখবা বাস। ওকে, তাহলে এখানে আমরা 20 থেকে মানে নেক্সট 20টা কোশ্চেন ডিসকাস করলাম এই ভিডিওতে। আর নেক্সট আমরা আরও ভিডিও নিয়ে আসবো। তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংকস।